হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আছি তোমাদের দয়া ভালোই। তো আজকে এই বৈশ্বিক মহামারী করোনার কারণে আজকে আমরা ক্লাস থেকে বিচ্ছিন্ন, তাই আবার তোমাদের সামনে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য হাজির হলাম। আজকে যে মহামারী শুরু হয়েছে এটা অণুজীবের কারণে। অণুজীবটা হলো একটা ভাইরাস, এটা হলো করোনা ভাইরাস। তো আমি তোমাদের সামনে আজকে একটা ক্লাস নেব আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের 4th অধ্যায় অণুজীব পাঠ। তো বিভিন্ন ধরনের অণুজীবিকান আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। তো আমি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব আজকে। ব্যাকটেরিয়া একটা অণুজীব, এটা নিয়ে তোমাদের সামনে আজকে কিছুটা আলোচনা করব। তো আগে আমরা জানি ব্যাকটেরিয়াটা কী। ব্যাকটেরিয়াটা হলো একটা জড়ো কোষপ্রাচীর বিশিষ্ট আদিকেন্দ্রিক অণুজীব। যদি আমরা এক কথা সংজ্ঞা দিতে চাই, এটাই হলো তার সংজ্ঞাটা। তো এটা আবিষ্কারকর্তা এবং নামকরণকর্তা। আবিষ্কারকর্তা যদি আমরা চিন্তা করি তাহলে লিউয়েন হুক নামে একজন বিজ্ঞানী ছিলেন। উনি প্রথম ওনার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা পানির মধ্যে কিছু অণুজীব দেখতে পান। উনি এটা দেখে ওনার নাম দিয়েছিলেন যে অ্যানিমেলকুল বা ক্ষুদ্র প্রাণী। পরে এটা 1675 সালে লিউয়েন হুক আবিষ্কার করেন, 1675 সালে। তারপরে 1829 খ্রিস্টাব্দে এরেনবার্গ নামের একজন বিজ্ঞানী এটার নামকরণ করেন, এটা হলো ব্যাকটেরিয়া। তারপর লুই পাস্তুর, ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর অনেক গবেষণা করে ব্যাকটেরিয়া তত্ত্ব আবিষ্কার করেন। জার্মান ডাক্তার রবার্ট কচ অনেক গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন যে ব্যাকটেরিয়া হলো বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহনকারী একটা অণুজীব। এবং উনি আরও আবিষ্কার করেন যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা ব্যাকটেরিয়া, যা যক্ষা রোগের কারণ, মানে যে ব্যাকটেরিয়ার কারণে যক্ষা রোগ হয়ে থাকে, এই রোগটা এই জীবাণুটা উনি আবিষ্কার করেন, এই ব্যাকটেরিয়া উনি আবিষ্কার করেন। এই জন্য বিশ্ব নোবেল কমিটি 1905 সালে ওনারে নোবেল পুরস্কারে পুরস্কৃত করে। এই হলো ব্যাকটেরিয়া সম্পর্কে। এখন ব্যাকটেরিয়া আসলে একটা অণুজীব। তো কোন ধরনের অণুজীব, এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক জীব এবং এটা নিউক্লিয়াসবিহীন একটা জীব। নিউক্লিয়াস এটা নাই এবং মানে একটা কোষী জীব হলো এটা কোষবদ্ধ যে অঙ্গাণুগুলো আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, এইসব অঙ্গাণুগুলা এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না। তবে রাইবোজোম থাকে এবং আরও থাকে কি দ্বিসূত্রক একটা ডিএনএ থাকে। আর এর মধ্যে দ্বিসূত্রটি ওনার একটা ক্রোমোজোম হিসাবে ব্যবহৃত হয়, মানে বংশগতীয় বস্তু হিসাবে এটা ব্যবহৃত হয়। তারপরে এটা অনেক বিজ্ঞানীরা এটা মানে রিসার্চ করে দেখছেন যে এটা জড়ো কোষপ্রাচীর বিশিষ্ট একটা অণুজীব। এই জন্য এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, দেখা যায়। এখন এইগুলো অণুজীব। অণুজীবের লেগে আমরা যেহেতু এটা মানে ভাগ করা যায় না, এটা উদ্ভিদ না প্রাণী, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এটা দেখলাম যে এটা আসলে উদ্ভিদের সাথে মিল সম্পন্ন একটা অণুজীব। তো আমরা যদি এটার বৈশিষ্ট্যর কথা চিন্তা করি যে এটার বৈশিষ্ট্যটা কী, প্রথমেই আমরা দেখতে হবে এক নম্বরে দেখতে হবে এটার লেগে অতি আণুবীক্ষণিক অণুজীব, যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই অণুজীবকে দেখা যায় না। 2 নম্বর হলো এটা এককোষী হইল কি, এটা কলোনিবদ্ধ হয়ে একত্রিত হয়ে বসবাস করে, এককভাবে বসবাস করে না, এটা কলোনিবদ্ধ হয়ে বসবাস করে। 3 নম্বর যদি আমরা দেখি প্রজননের দিক থেকে চিন্তা করি, তাহলে তারা প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে। যৌন ও যৌন দুই প্রক্রিয়া হতে, তবে দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রধানত কী করে প্রজনন সম্পন্ন করে। এটা হলো তার 3 নম্বর বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি যে তার সংবেদনশীলতা, যে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের প্রতি তার সংবেদনশীলতা আছে, এই জন্য ফাজ ভাইরাস তার প্রতি সংবেদনশীল, এই জন্য তার উপরে ক্রিয়া করে সে বংশবৃদ্ধি সংক্রাবৃদ্ধি করতে পারে ভাইরাস। আর একটা বিষয় হলো সে হলো অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর বাঁচা মরা তার উপর ডিপেন্ড করে। যেমন কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না।
এইরকমভাবে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে। পরজীবিতার দিকে যদি চিন্তা করি তাহলে পরজীবিতার দিকে চিন্তা করলে এরা কিছু মানে রোগ সৃষ্টির উৎপাদনকারী পরজীবী, কিছু মৃতজীবী, আর সম্পূর্ণ কিছু কিছু আছে সম্পূর্ণ স্বাধীন। এই হলো কয়েকটি তার ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য। এইগুলা তার বৈশিষ্ট্য হিসেবে আমরা গণ্য করতে পারি। আরও বৈশিষ্ট্য আছে, তো আমি ভাইটাল যে পয়েন্টগুলো আমি এগুলো দিলাম, এইগুলো লেগে তার বৈশিষ্ট্য। এখন যদি আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আমরা আলোচনা করি, শ্রেণীবিভাগ আলোচনা করার আগে আমাদের বাংলাদেশে আসলে ব্যাকটেরিয়ার যে সংখ্যাটা আমি একটু বলি, যে এনসাইক্লোপিডিয়া ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ, এই এনসাইক্লোপিডিয়া ফ্লোরা অ্যান্ড ফনা বাংলাদেশ থেকে তথ্যমতে আমরা জানি বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে। তো আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিভক্ত করতে গেলে ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্যের উপর আমরা শ্রেণীবিভাগ করি, যেমন তার আকৃতির ভিন্নতার উপরে, জৈবিক প্রকৃতির উপরে, পুষ্টির তারতম্যের উপরে, তারপরে আছে ফ্লাজেলামের বিভিন্নতার উপরে, তারপরে রঞ্জক গ্রহণের উপরে ভিত্তি করে এবং স্পুর উৎপাদন, এইসব বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্ন শ্রেণী বিভাগে বিভক্ত করতে পারি। তবে তোমাদের সামনে একটা রঞ্জক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অনেক প্রকারভেদ আছে যেগুলো সিলেবাস বহির্ভূত। আমি সিলেবাস অন্তর্ভুক্ত একটা প্রকারভেদে আমি এখানে আলোচনা করি। এটা হল যে রঞ্জক গ্রহণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হলো কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা আমি যেভাবে আলোচনা করতে পারি, যে প্রথমে একটা ব্যাকটেরিয়া স্পিয়ার আমি নিলাম, এই স্পিয়ারটারে আমি ক্রিস্টাল ভায়োলেট দ্রবণ দিব, ভায়োলেট রং দিব, তারপরে আয়োডিনের দ্রবণ দিব, তারপরে আমি কী করবো অ্যালকোহল দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে সেফ্রানিন নামক লাল রং দ্বারা এটারে সম্পূর্ণটা স্ট্রেন করব, ব্যাকটেরিয়ার যে স্পিয়ারটা এটা স্ট্রেন করব। স্ট্রেন করলে পরে যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট ক্রিস্টাল ভায়োলেট রংটা ধরে রাখতে পারে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রংটা ধরে না রেখে লাল রংটা ধরে রাখতে পারে এরা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, উদাহরণটা হলো ল্যাকটিক অ্যাসিড, তারপরে হলো মাইক্রোকক্কাস, স্টেফাইলোকক্কাস, কোলোস্ট্রাম ইত্যাদি ব্যাকটেরিয়া হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আছে সকল প্রকার সায়ানো ব্যাকটেরিয়া, তারপর আছে সিগেলা, তারপর আছে সালমোনেলা ইত্যাদি হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়ার প্রকারভেদ আরও আছে। এটা হলো যে রঞ্জক গ্রহণের উপর ভিত্তি করে আমি শ্রেণী বিভক্ত করলাম। গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পরবর্তীতে আমাদের কাজে লাগবে বিভিন্ন। এখন আসো যে আমরা কি করতে পারি, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি। একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন নিয়ে আলোচনা করতে গেলে ব্যাকটেরিয়া একটা চিত্র আছে, এই যে চিত্রটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রটা শুধু খালি এই চিত্রই কি আসে, অনেক সময় সম্পূর্ণ চিহ্নিত অঙ্কন করে এটা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে, কিন্তু গঠনও আসে। যদি গঠন আসে তাহলে চিত্র দেওয়ার দরকার নেই, যদি চিত্র উল্লেখ করে তাহলে চিত্র দিতে হবে, তাহলে গঠন দিতে হবে। গঠনের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গাণু তার থাকে। প্রথম যে অঙ্গাণুটা থাকে এটা হলো কোষ প্রাচীর। আমরা জানি কোষ প্রাচীর উদ্ভিদীয় বৈশিষ্ট্য, কিন্তু এটা ব্যাকটেরিয়ার প্রধান বৈশিষ্ট্য। এর মধ্যে প্রধান যে উপাদানটা থাকে এই কোষ প্রাচীরের মধ্যে হলো পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকান হইল কার্বোহাইড্রেটের পলিমার, এখানে কার্বোহাইড্রেট পলিমারটা বেশি থাকে। তো পেপটিডোগ্লাইকান গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্তরটা কি পুরু থাকে বেশ স্তর, তার পুরু থাকার কারণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রংটারে তার প্রধান যে রংটা এই রংটারে ধরে রাখতে পারে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এই পেপটিডোগ্লাইকান স্তরটা পাতলা থাকার জন্য তার অরিজিনাল রংটারে ধরে রাখতে পারে না। তো এই হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান বা কোষ প্রাচীর। তারপরে আমি যদি চিন্তা করি ক্যাপসিউলটা হইল উদ্ভিদের ব্যাকটেরিয়ার একটা উপাদান। ক্যাপসিউলটা হইল কোষ প্রাচীরে বেষ্টন করিয়া যে উপাদানটা থাকে, সম্পূর্ণ কোষ প্রাচীরে বেষ্টন করে থাকে, এটা হইল এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার, মানে প্রতিরক্ষা স্তর বোঝা যায়। আর ব্যাকটেরিয়ার এটা কি এটা স্তরটারে ব্যাকটেরিয়ার এই স্তরটায় কী করে প্রোটেক্টিভ দিয়ে রাখে, প্রতিরক্ষা দিয়ে রাখে।
তারপরে আমরা চিন্তা করি ক্যাপসিউলের পরে যে জিনিসটা আসবে এটা হলো প্লাজমা মেমব্রেন। কোষপ্রাচীরের নিচে একটা মেমব্রেন থাকে, এটা হলো প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষপ্রাচীরে বেষ্টন করে এই মেমব্রেনটা থাকে। তারপরে আছে কি প্লাজেলা, বিভিন্ন ধরনের প্লাজেলা থাকে। তো প্লাজেলার মধ্যে আমরা তিনটা জিনিস আমরা দেখতে পারি, একটা হলো সূত্র সংক্ষিপ্ত হুক, আর একটা হলো কি বেসাল বডি। এই তিনটা নিয়ে হলো প্লাজেলাটা গঠন থাকে। তো প্লাজেলার পরে একটা জিনিস থাকে হলো পিলি, প্লাজেলার মতোই পিলির একটু ক্ষুদ্র থাকে। তারপরে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমও কি এই কোষ প্রাচীরের ভিতরে অবস্থান করে, এবং সাইটোপ্লাজমেও অঙ্গাণুগুলা যেগুলো আছে, রাইবোজোম আছে, এগুলো অবস্থান করে রাখে। তারপরে আছে ক্রোমোজোম। তো ব্যাকটেরিয়ার মধ্যে যেহেতু নিউক্লিয়াস নাই, ব্যাকটেরিয়ার ডিএনএটা যে থাকে, দ্বিসূত্রকের ডিএনএ থাকে, যে এটাই মানে ক্রোমোজোমের কাজগুলো করে, ক্রোমোজোমাল কাজগুলো করে থাকে এই ব্যাকটেরিয়া ডিএনএ, এবং এটাই নিউক্লিয়াসের পরিবর্তে সব ধরনের কাজ করে, এই জন্য এটা বলা হয় ক্রোমোজোম। আর লাস্টে যে জিনিস আছে প্লাজমিড। আমরা জানি ব্যাকটেরিয়া প্লাজমিড বলতে আমরা বোঝাই যে বৃত্তাকার ডিএনএ অণুটারে বলা হয় প্লাজমিড। তো ব্যাকটেরিয়ার ভিতরে যে দ্বিসূত্র বৃত্তাকার ডিএনএ অণুটা আছে, এটারই বলা হয় ব্যাকটেরিয়া। এই হলো ব্যাকটেরিয়ার যে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গাণু, ব্যাকটেরিয়ার বিভিন্ন অঙ্গাণুগুলো। তাহলে এটা 3 মার্কের লাগে আসতে পারে। তোমরা আজকে এতটুকু পর্যন্তই থাক, আগামী দিন আমরা আরেকটা অণুজীব নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। ধন্যবাদ সবাইকে সুস্থ থাকার জন্য, ভালো বাস্তব।